ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ডাকসু হামলার ৬ বছরের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমার সহযোদ্ধা এবং যারা সিনিয়র উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আমি যেহেতু আরো বক্তা আছেন, এখন সময় খুব কম, ২-৩টা পয়েন্টে কথা বলবো। প্রথমত হচ্ছে, বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতির বাহিরে প্রথম যখন এদেশের তরুণদের একটা রাজনৈতিক শক্তি আকারে হাজির হতেছিল, ভারতের এনআরসি সিএ সহ বাংলাদেশের বিভিন্ন বিষয় যখন ভারতের নগ্ন হস্তক্ষেপ ছিল, তখন এই ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে যখন এদেশের তরুণরা যখন একটা আধিপত্যবাদ বিরোধী রাজনীতি শুরু করে, সেই তারুণ্যকে দমিয়ে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিতভাবে মূলত এই ডাকসু হামলাটা ছিল। আজকের যে ওসমান হাদিকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, সেই আগ্রাসন কিন্তু গুলি কিন্তু শুধু আজকে না, এটা আমি মনে করি বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের প্রথম নৃশংস এবং হামলা, সেটি হচ্ছে সেই 22শে ডিসেম্বর 2019 সালে ডাকসুর রানিং বিপির রুমে সন্ত্রাসীদের হামলা। এটা সরাসরি রাষ্ট্রের তৎকালীন যে ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় ছিল তার গোয়েন্দা সংস্থা এবং প্রতিবেশী রাষ্ট্রের কনসার্ন ছাড়া কোনোভাবেই হয়নি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এই হামলার মাধ্যমে তরুণদেরকে তারা একটা মেসেজ দিতে চাইছিল যে তোমরা যারা নতুনভাবে আগামী দিনে রাজনীতি করতে চাও, তারা এই রাজনীতির পথে আর এগিয়েও না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হামলা মামলা কিন্তু আমাদের তরুণদেরকে কিন্তু দমাতে পারেনি, বরঞ্চ সেই 19 সালের এবং তার পূর্বে 18 সালের সেই কোটা সংস্কার আন্দোলন থেকে যে নেতৃত্ব উঠে আসছে, তারাই পরবর্তীতে পরবর্তী 5-6 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে জীবন বাজি রেখে লড়াই করে এই ফ্যাসিবাদকে কিন্তু উৎখাত করেছে। ডাকসু হামলার সময় আমি সেই সময় খুব সিভিয়ার একজন ভিকটিম ছিলাম। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাথে যুক্ত ছিলাম, যদিও কেন্দ্রের সাথে ছিলাম না। আমাকে স্পষ্ট মনে আছে যে উপর থেকে মারতে মারতে হচ্ছে পুরো ফেলে দিয়ে হচ্ছে নিচে, এখানে হচ্ছে আপনার প্রচন্ড রকম মারছে। এবং এটা নিয়ে পরবর্তীতে আমি ঢাকা মেডিকেল ভর্তি হলাম, সেখানে প্রায় 22 দিন আমি চিকিৎসা ছিলাম। ডাক্তার বলেছিল আমার কিডনি 4 বার ডায়ালিসিস করতে হয়েছিল। কিডনির ক্রিয়েটিনিন স্বাভাবিক যে রেশিও থাকে সেটার চেয়ে প্রায় 12 গুণ বেশি ছিল। একজন মানুষের স্বাভাবিক ক্রিয়েটিনিন থাকে 1.20 সর্বোচ্চ, সেখানে আমারটা প্রায় 12.99 হয়েছিল। এবং কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমার বাবা মা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিছেন যে কিডনি বাবা দিবেন না মা দিবেন। ওই রকম একটা পরিস্থিতি থেকে কিন্তু আমরা রাজনীতিটা পরবর্তীতে টানা 6 বছর কিন্তু চালিয়ে গেছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে আজকের যে হাদি ভাইকে জীবন দিতে হলো, সেটার সাথে সেই হামলা একই যোগসাজশে। তখন হাসিনা ক্ষমতায় ছিল, ফলে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে সে হামলাটা প্রকাশ্যে করেছিল। আর এখন যেহেতু তারা ক্ষমতায় নেই, ফলশ্রুতিতে প্রশাসনে থাকা তাদের সেই প্রেতাত্মা দোসর প্রতিবেশী রাষ্ট্রে বসে শেখ হাসিনার সেই এই সময়ের তরুণ নেতৃত্বদেরকে মেরে ফেলার যে নীল নকশা, তার ধারাবাহিকতায় আজকে প্রথম একেবারে জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে ওসমান হাদিকে। আমরা একটি কথাই বলতে যাব, আগামীর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে তরুণরা জীবন বাজি রেখে সুন্দর নিরাপদ ক্যারিয়ারের পথ ছেড়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবনকে উৎসর্গ করেছে, সেই তারুণ্য যতদিন থাকবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই তারুণরা রাজপথে সর্বদা সোচ্চার থাকবে। আমরা কখনোই এই তরুণদের যে রাজনীতি আছে, আজকে ওসমান হাদিকে হত্যার ফলে বিএনপির যারা নির্বাচনী প্রচারণা করছেন কিংবা জামাত ইসলামের যারা করছেন, তাদের হয়তো একটা নিরাপত্তার শঙ্কা হচ্ছে, তারা চিন্তা করছে তাদের উপর হামলা হবে। কিন্তু তাকে শুধু প্রার্থী হিসাবে হামলা করেনি, বরঞ্চ পুরো এই জেনারেশনের যারা নেতৃত্ব হিসাবে উঠে আসছেন, পুরো জেনারেশনকে একটা মেসেজ দিছে। কারণ এই জেনারেশন কোনোভাবে কম্প্রোমাইজ করে নাই। এই জেনারেশন 2024 সালে নির্বাচনে কম্প্রোমাইজ করে নাই। হাসিনার অনেক অফার ছিল, এমপি মন্ত্রী করার অফার ছিল,
কিংবা হচ্ছে বাকিদেরকে টাকা পয়সা দিয়ে তার একটা স্বাধীন কেরিয়ার করার ইচ্ছা ছিল। যখন এই তরুণরা খুবই দেশের স্বাধীনতার জন্য তারা সেই রাজপথে সোচ্চার ছিল। তা আমরা আশা করব ছাত্র অধিকার পরিষদ তার জন্মলগ্ন থেকে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, শিক্ষার্থীদের অধিকার আদায় যে প্রতিবাদ প্রতিরোধের মশাল তারা জ্বালিয়েছিল, আগামী দিনেও তারা সেটি জ্বালিয়ে রাখবে, সেই শুভকামনা রইল। একই সাথে ডাকসু হামলার এখনো ভিকটিম যারা এখনো তারা সাফার করছে, বিশেষ করে আমার এখনো 19 সালের পর থেকে আমার স্পষ্ট মনে আছে আমি কখনো প্রেশারের ওষুধ খেতাম না, আমার কখনো ঠান্ডার ওষুধ খেতে হতো না, কিন্তু 19 সালের পর থেকে প্রতি শীতে আমার এই শ্বাসকষ্ট হয়। আমি রাতে ঠিক মতন এই শ্বাসকষ্টের কারণে আমার অসুবিধা হয়, মাঝে মাঝে ডাক্তার দেখাইতে হয়। অর্থাৎ এই যে ফ্যাসিবাদের চিহ্ন নিয়ে, নির্যাতন নিয়ে আমরা জীবনযাপন করছি, কিন্তু আমরা আমাদের সত্যের পথ থেকে, আমাদের লড়াইয়ের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারবে না। উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ।